আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া, এসিএস ক্লাসরুমের ওনার। আর আমি তোমার ফিজিক্সের ক্লাস নিব তোমাদেরকে মূলত। আর এই পাশে আমি মূলত ইন্টারমিডিয়েটের পোলাপানি বেশি পড়াই। ওকে, এইচএসসির পোলাপান বেশি পড়াই, বাট তোমাদের দিয়েই আমি এসএসসির পোলাপান পড়ানো শুরু করছি। সুতরাং আশা করি আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব। এখন বাদ বাকি আল্লাহ ভরসা। ঠিক আছে, এখন আমরা প্রথম শুরু করব গতি অধ্যায়। ঠিক আছে, আমরা প্রত্যেকটা ক্লাস ওয়ান শট আকারে নিব, মানে খুব তাড়াতাড়ি শেষ হবে। তোমাদের একটা থেকে দুইটা বা তিনটা লেকচারের মধ্যে এক একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সিকিউ অ্যান্ড এমসিকিউ দুইটাই ক্লোজ হয়ে যাবে। ওকে, আর আমরা কিন্তু সিকিউ যখন করাবো, আমি একটা কথা এখানে বলে দিই যে আমি যখন সিকিউটা করাবো, এই সিকিউ কিন্তু তোমার ওই যে 20টা 30টা 40টা 50টা এইভাবে করাবো না। প্রত্যেকটা অধ্যায়ে সাপোজ তো তোমার 100টা সিকিউ আসছে বিগত 10 বছরে। ওকে, 100টা সিকিউ আসছে, সেখান থেকে আমি সব থেকে গুরুত্বপূর্ণ বা এমন দুইটা বা তিনটা সিকিউ তোমাদের করাবো যেগুলো তোমার পরীক্ষাতে আসতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ ওই অধ্যায় যে সিকিউগুলো আছে সেগুলো আমি করাই দিব। আর এইভাবেই করাবো যাতে এই দুইটা করার পরে যেন তোমার প্রত্যেকটা টাইপের ম্যাথ তোমার কাছে পানি হয়ে যায়। ঠিক আছে, আমি ট্রাই করবো এইভাবে করানোর। আর আমি মূলত যে আজকে ক্লাসটা নিব, আজকে তোমাদের লেকচার 1। আর এই লেকচার 1টা হবে সম্পূর্ণটাই এমসিকিউর উপরে বেস করে। এখান থেকে মনে হয় যে তুমি আজকের ক্লাস করে বুঝতে পারবা যে ভাইয়া তোমাদেরকে কেমন পড়াবে। ওকে, পুরো 100% একেবারে কমন থাকবে তোমাদের এমসিকিউ। একেবারে বলা যায় যে তোমাদের ফিজিক্সে এমসিকিউ আসে 25টা, তাই তো? ফিজিক্সে 25-এর মধ্যে তোমাদের 25টাই থাকবে কমন, একেবারে 100% কমন থাকবে ইনশাল্লাহ। ওকে, একেবারে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবা, তাহলে উপকৃত হবা। ওকে, চলো ক্লাসটা স্টার্ট করি। ওকে, এখানে দেওয়া আছে বিগত 9 বছরের প্রশ্ন অ্যানালাইসিস। বোর্ড অনুযায়ী আমার প্রত্যেকটা জিনিস সাজানো আছে। আর একটা কথা, এই যে ক্লাসগুলো নিচ্ছে এইগুলো কিন্তু বাংলাদেশের যে 9টা বোর্ড আছে এই 9টা বোর্ডের জন্যই। ঠিক আছে, আলাদা আলাদা কোনো আমি সাজেশন মেক করবো না, বা আমার এইটাই কিন্তু সাজেশন ক্লাস। ওকে, সুতরাং এইটা দিয়েই তোমরা যে কোনো বোর্ড, তুমি বাংলাদেশের যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, পুরো 100% কমন পাবা। ওকে, আর এখানে জাস্ট আমি অ্যানালাইসিসটা দিয়ে দিছি যে কত তোমার এই যে গতি অধ্যায় থেকে, ফিজিক্সের যে গতি অধ্যায় আছে না, এই গতি অধ্যায় থেকে বিগত 9টা বছরে কোন কোন জায়গা থেকে কোন কোন টাইপ থেকে প্রশ্ন আসে সেটাই বলে দিব। আর এখানে আমি দেখাই দিয়েছি যে কোন বোর্ডে কয়টা করে প্রশ্ন আসে কত সালে। ওকে, দেখো এই অধ্যায় থেকে বিভিন্ন বোর্ডে বিগত বছরগুলোতে মোট 189টি প্রশ্ন আসছে, কি এমসিকিউ আসছে। ওকে, 189টা এমসিকিউ আসছে, মানে হিউজ পরিমাণে বেশি আসছে। এবং সৃজনশীল প্রশ্ন আসছে কয়টা? 59টা সৃজনশীল প্রশ্ন আছে, ওইটাও পরে দেখাবো। আগে এমসিকিউটা শেষ করবো, তারপরে সিকিউটা। ওকে, ঢাকা বোর্ডে দেখো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টা 1 3 6 4 2 3, মানে অ্যাভারেজ বলা যায় যে ঢাকা বোর্ডে তোমার 2টা থেকে 3টা প্রশ্ন প্রত্যেকবার আসে। ঠিক আছে, তুমি দেখো যে 24 সালে আসছে 2টা, 23 সালে আসছে 1টা, 22 সালে আসছে 3টা, এইভাবে সুন্দর করে সাজাই দেওয়া আছে। কারণ প্রত্যেকটা বোর্ডের জন্য এভাবে সাজাই দেওয়া আছে, তাহলে তুমি একটা ধারণা পাবা এটা কেন, এই অ্যানালাইসিসটা কেন দেওয়ার দরকার। তুমি বলবো ভাইয়া এটা তো আমাদের গাইডে দেওয়া থাকে, কিন্তু আপনি আবার দেখাচ্ছেন কেন? কারণ তুমি যাতে বুঝতে পারো যে তোমার জন্য এই বছর এই অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসতে পারে। তুমি যদি এইটা বুঝে যাও তাহলে তোমার কাছে প্রিপারেশন নেওয়াটা আর একটু সহজ হয়ে যাবে। ওকে, চলো নেক্সট স্লাইডে চলে আসি। এই যে এখানেও তোমার কুমিল্লা বোর্ডেরটা দেওয়া আছে, তারপরে যশোর বোর্ডেরটা দেওয়া আছে। তারপর আমি মূলত যশোর বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছি, সুতরাং যারা যশোর বোর্ডে আসো তারা তো কি আর বলবো, এখানে একটু প্রশ্নটা হার্ড হয় আর কি, তাছাড়া কিছু না। ওকে, তারপরে এখানে চট্টগ্রাম বোর্ডেরটা দিয়েছি, বরিশাল বোর্ডেরটা দিয়েছি, আর লাস্টে এখানে সিলেট বোর্ড দেওয়া আছে, তারপর দিনাজপুর বোর্ড দেওয়া আছে। তোমাদের গ্রুপে, তোমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে না, তোমাদের এসএসসি 25-এর জন্য, যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওখানে তুমি এইটার পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবা। আর ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিবা এখান থেকে। ওকে, তারপর নিচের দিকে দেখি। আর লাস্ট ময়মনসিংহ বোর্ডেরটা দেওয়া আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, ময়মনসিংহ বোর্ডে দেখো যে লাস্টে কিন্তু 3টা সালে তোমার এখান থেকে কোনো প্রশ্নই হয়নি। ওকে, ওইটা নিয়ে সমস্যা নাই, বাট প্রত্যেকটা বোর্ডে দেখবে যে মিনিমাম 2টা থেকে 3টা বা 4টা তোমার প্রশ্ন প্রত্যেকবারই এখান থেকে হয়ে থাকে। ইনশাল্লাহ তুমি এখানে যে কয়টা প্রশ্ন আসুক না কেন সবগুলো কমন পাবা। ওকে, দ্বিতীয় অধ্যায় গতি। প্রয়োজনীয় তত্ত্ব, সূত্র, প্রতীক ও একক সম্পর্কে আমরা পরিচিতি লাভ করব। তারপরে আমরা প্র্যাকটিস করা শুরু করব। আমরা কিন্তু টাইপ অনুযায়ী ভাগ করব, প্রত্যেকটা জিনিসই টাইপ অনুযায়ী। ওকে, প্রত্যেকটা সিকিউটাকেও আমরা টাইপ অনুযায়ী সলভ করব, আমরা এমসিকিউটাও টাইপ অনুযায়ী সলভ করব। ওকে, তোমরা দেখবা যে শুধু তোমার কমন কিভাবে পড়ে, কমন পড়বে না কতক্ষণ দেখি আমরা এবার। ওকে,
গতির সমীকরণ থেকে প্রাপ্ত সূত্রসমূহ, আমরা কী কী মানে গতির যে সমীকরণ আছে সেই সমীকরণ থেকে আমরা প্রাপ্ত যে গতির যে সমীকরণগুলো আছে আর কি, এখন ওখান থেকে যে সূত্রগুলো পাচ্ছি সেইগুলোই আমরা একটু দেখার চেষ্টা করবো যে এমসিকিউ রিলেটেড কোনটা কোনটা আসে। ওকে, দেখো, স্থির অবস্থান থেকে সমত্বরণে গতিশীল বস্তুর প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। ওকে, এই যে প্রাপ্ত বেগটা না, এই বেগটা অবশ্যই সময়ের সাথে কি সমানুপাতিক, মানে ভি সমানুপাতিক টি, তাই তো? এইটা তারপর হচ্ছে এখানে যে চারটা, এখানে মূলত চারটা দেওয়া আছে, 1 2 3 এই চারটা, যদি এই টপিক থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এই 4 লাইনের মধ্যেই আসবে। সুতরাং এটা সহজ না, তোমার বইতে কিন্তু এইভাবে 4 লাইন এক জায়গায় করে দেওয়া নাই, ভিন্ন ভিন্ন জায়গায় দেওয়া আছে। এই জন্য আমি চেষ্টা করেছি যে তোমার বইটা দেখে যাতে সহজে তুমি হচ্ছে A+ মার্কটা উঠাইতে পারো বা 90 আপ উঠাইতে পারো। ইজিলিভাবে তুমি আমার ক্লাস করলে 90 আপ উঠাইতে পারবা, কোনো ব্যাপারই না। আর এই বিষয়ে যদি এসএসসিতে প্রত্যেকটা সাবজেক্টে 90 আপ উঠাইতে পারো তাহলে দেখবা যে এভারেজ তুমি একটা ভালো সরকারি কলেজ পেয়ে গেছো, সরকারি কলেজে চান্স পেয়ে যাবা। ওকে, তারপর দেখো যে স্থির অবস্থান থেকে সমত্বরণে, ওকে, সমত্বরণে গতিশীল বস্তুর, এখানে ছিল এইটুকু সেম ছিল, দেখো এইটুকু দুটোই সেম। ওকে, প্রথম আর দ্বিতীয় লাইনের মানে দুইটা সূত্র দেখো যে এইটুকু সেম, ওইটা কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে এখানে ছিল প্রাপ্ত বেগ আর এখানে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে প্রাপ্ত বেগকে কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা, আর অতিক্রান্ত দূরত্বকে কি দ্বারা? ডি দ্বারা প্রকাশ করি। তাহলে দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের, এখানে ছিল শুধু সমানুপাতিক আর এখানে সময়ের বর্গের, এই যে সময় দিলাম বর্গ, এবং এখানে বলছিল যে সমতরণে অতিক্রান্ত দূরত্ব ডি, এবং ডি না বলেও কিন্তু আমি এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এস। ওকে, ডি বা এস যে কোনো একটা দিয়ে মানে প্রকাশ করলেই হবে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমার টোটাল ওভারঅল আমি কি লিখতে পারি? টোটাল ওভারঅল আমি লিখতে পারি যে এস সমানুপাতিক টি স্কোয়ার, এস সমানুপাতিক টি স্কোয়ার, এইটা আমরা এই যে 2 নাম্বার লাইন থেকে পাচ্ছি। ওকে, পুরো ঠাডা মুখস্থ রাখবা তুমি, এই যে তোমার এই সূত্রগুলো মুখস্থ রাখবা, এবং তার সাথে তুমি এই যে আউটপুট যে সমীকরণটা পাচ্ছ বা সমীকরণের যে সমানুপাতিক সম্পর্কটা পাচ্ছ, এইটাও খুব সুন্দর করে মুখস্থ রাখবা, কারণ তোমার হচ্ছে এমসিকিউতে যদি আসে তাহলে অপশানে এই জিনিসগুলোই দেওয়া থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলোই দেওয়া থাকবে। ওকে, গেল। স্থির অবস্থান থেকে সমত্বরণে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতিক, প্রাপ্ত বেগের বর্গের, দেখো এখানে হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক ছিল, এখানে প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতিক। তাহলে সেম টু সেম এখানেও এস দিয়েছি, এখানেও সমানুপাতিক চিহ্ন দিয়েছি, এখানে টি এর পরিবর্তে কি দেবো বলতো? আগে ছিল সময়ের বর্গ আর এখন হচ্ছে বেগের বর্গ, তাহলে বেগকে কি দ্বারা প্রকাশ করি বলতো? বেগকে ভি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে কি হবে? এস সমানুপাতিক ভি স্কোয়ার, তাহলে সম্পর্কটা হবে এইটা যে এস সমানুপাতিক ভি স্কোয়ার। এটা কিন্তু খেয়াল রাখবা যে কখন সময় বলতেছে কখন বেগ বলতেছে, যখন যেটা বলবো তার সাথে সেটার জাস্ট তুমি হচ্ছে সম্পর্ক দেখাই দিবা তাহলেই হবে। স্থির অবস্থান থেকে সমত্বরণে গতিশীল বস্তুর কোনো মুহূর্তে প্রাপ্ত বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এখন তুমি বলো তো বর্গমূল মানে কি? বর্গমূল মানে হচ্ছে রুট। ওকে, রুটের মধ্যে যা দেবো সেটা হচ্ছে বর্গমূল হয়ে যাবে। ওকে, তাহলে কি বলেছে? স্থির অবস্থান থেকে সমত্বরণে গতিশীল কোনো বস্তুর কোনো মুহূর্তের প্রাপ্ত বেগ, তাহলে বেগের সাথে অতিক্রান্ত দূরত্ব, বেগের সাথে কার সম্পর্ক বলো তো? তাহলে বেগ ভি, এর সাথে কার সম্পর্ক? এখানে দূরত্ব বলতে এস। ওকে, তাহলে ভি এর সাথে এস এর সম্পর্ক, এবং সেটা কি? অবশ্যই বর্গমূল মানে রুটের মধ্যে হতে হবে। তাহলে এখানে একটা রুট দিয়ে দেওয়া হয়ে গেল কাহিনী, যে ভি সমানুপাতিক রুট ওভার অফ এস। এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার লাইনের হচ্ছে সমীকরণ, এই যে ভি সমানুপাতিক রুট ওভার এস। ওকে, অবশ্যই এটা খেয়াল রাখবা। তাহলে তুমি যদি এখান থেকে এই 4টা লাইন পড়ো তাহলে ইনশাল্লাহ এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে তাহলে এর মধ্যে থেকে আসবে, তুমি 100 to 100 কমন পাবা। ঠিক আছে, ওকে, এবার নিচে চলে আসি। দেখো, পরন্ত বস্তুর সূত্রসমূহ, তুমি অবশ্যই এই 3টা সূত্র মুখস্থ রাখবা, কারণ এমসিকিউর জন্য, সিকিউ এর জন্য যেভাবে এটা গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে এমসিকিউ এর জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা যখন এসএসসি লেভেলে আসো, তোমরা যখন ইন্টারমিডিয়েট লেভেলে উঠবা তখনও তোমার এই সূত্রগুলোর উপরে ম্যাথ আসবে, তখন এই 3টা সূত্র খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে। ওকে, দেখো আমরা দেখি যে প্রথম সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। এইটার কোনো সমীকরণ নাই, সুতরাং আমরা এটা নিয়ে নাক গলাবো না। আমাদের তোমাদের এমসিকিউতে যদি আসে তাহলে এই দ্বিতীয় সূত্র অ্যান্ড এই তৃতীয় সূত্র থেকে আসে। তাহলে দ্বিতীয় সূত্র থেকে কি আসে? স্থির অবস্থান থেকে বাধাহীন পথে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক কোনো পরন্ত বস্তু টি সময়, ওকে, কোনো পরন্ত বস্তু টি সময়ে ভি বেগে প্রাপ্ত হলে গাণিতিকভাবে পাই কি পাবো বলো তো? তাহলে আমরা বলেছি সমানুপাতিক সম্পর্ক, তাহলে কার সমানুপাতিক সম্পর্ক বলো তো? এই যে টি আর ভি এর,
তাহলে টি আর ভি এর সমানুপাতিক সম্পর্ক, তাহলে টি সমানুপাতিক ভি, বা তুমি হলো ভি সমানুপাতিক টিও লিখতে পারো, কোনো সমস্যা নেই, যা লিখবা তাই। ওকে, এখানে একটা কথা যে এই সমানুপাতিক মানে কি, এই সমানুপাতিক চিহ্নের মানে হচ্ছে তুমি ভি যদি বাড়াও, ওকে, সাপোজ ভি বাড়াইছো হচ্ছে 10 গুণ, ওকে, ভি বাড়াইছো 10 গুণ, তোমার কিন্তু অবশ্যই সমানুপাতিক মানে সমান সমান বাড়বে। ওকে, সমানুপাতিক মানে কি, সমানুপাতিক এই চিহ্নটাকে সমানুপাতিক বলা হয়, আর এই চিহ্নটা সমানুপাতিক বলার কারণ হচ্ছে যে আমি ভি যত বাড়াচ্ছি আমার টিও তত বাড়বে। তাহলে টি কত বাড়বে বলো তো, এখানে টিও কিন্তু অবশ্যই বাড়বে, কত গুণ, 10 গুণ। ঠিক আছে, এবার আমি যদি এখানে ভিটা কমাই, 10 গুণ কমাই, সাপোজ 20 গুণ কমালাম, তাহলে টি কি হবে বলো তো, টিও কিন্তু 20 গুণ কমে যাবে। ওকে, টিও কিন্তু 20 গুণ কমে যাবে, বুঝতে পারছো কথাটা? তাহলে সমানুপাতিক চিহ্ন হচ্ছে সমান সমান বাড়বে বা সমান সমান কমবে। তুমি এক পক্ষ বাম পক্ষরে যত বাড়াবা ডান পক্ষ তত কম বাড়বে, বাম পক্ষরে যত কমাবা ডান পক্ষ তত কমবে। ওকে, এবার তৃতীয় সূত্রে আসি। স্থির অবস্থান থেকে বাধাহীন পথে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত অতিক্রান্ত দূরত্ব, ওকে, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। এখন শুধু সমানুপাতিক না, কিন্তু বর্গের সমানুপাতিক। কাদের সাথে কার, দেখো তো, টির সাথে এইচ এর সম্পর্ক, টির সাথে এইচ এর সম্পর্ক, তাই না? তাহলে টি স্কোয়ার সমানুপাতিক এইচ, কারণ কি বলেছে বলো তো, এই যে ওই সময়কে কি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা, ওই সময় কি হবে, বর্গের সমানুপাতিক হবে। মানে বর্গের সমানুপাতিক বলতে কি বোঝায়, টি সময়কে টি দ্বারা প্রকাশ করা হয় এবং এর বর্গ, বর্গ বলতে কি স্কোয়ার, আর এর সমানুপাতিক কি এইচ। এই হচ্ছে আমাদের সমীকরণ। ওকে, তাহলে এখানে একটা কথা বলি যে আমার টিকে যত বাড়াবো আমার এইচও কিন্তু, মানে টি এর বর্গ যত হবে এইচের কিন্তু সেই অনুযায়ী বাড়বে। ওকে, যেহেতু আমার মাঝখানে সমানুপাতিক চিহ্ন বলেছে এই জন্য আর কি। ওকে, যদি কোনো টপিক কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তুমি কমেন্ট করবা যে ভাই আমি এইটা বুঝিনি, তোমাকে ওইটা আমি আবার বুঝাই দিব, দরকার হলে ক্লাস নিয়ে বা তোমাকে ইনবক্সে নিয়েও আমি বুঝাই দিব। ঠিক আছে, ওকে, গেল। এইবার এমসিকিউর জন্য এই হাতে গুরুত্বপূর্ণ সূত্রাবলী, অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, কারণ তুমি সূত্র না পারলে যতই ভালো থিওরি পারো না কেন কোনো লাভ নাই সূত্র না পারলে। ঠিক আছে, এই জন্য অবশ্যই সূত্রগুলো ঠোঁটস্থ রাখতে হবে। তাহলে দ্রুতি, বেগ, ত্বরণ, এগুলো সূত্র দেখি। দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটু কাহিনী আছে, আমি একটু শর্ট করে সামারি বলে দিই যে কেন দুইটা জিনিস ভিন্ন বা দুইটা জিনিস আলাদা। অনেকেই তোমরা এই দুইটা জিনিসকে সেম মনে করো, ওকে, সেম, যে দুইটা জিনিসই সেম জিনিস, দুইটাই হচ্ছে বেগ বা দুইটাই হচ্ছে দ্রুতি, বাট এই জিনিসটা হচ্ছে ভুল, দুইটাই সেম না, দুইটাই কিন্তু সেম না, কিন্তু দুইটাকে কিন্তু আমরা ভি দ্বারা প্রকাশ করি। এইটা কিন্তু একটু তোমাদের কাছে মানে গুলাই যায় যে ভাইয়া কোনটাকে কি দেয়, দুইটাকে তো সেম জিনিস দিয়ে প্রকাশ করতেছি, তাহলে আবার নাম ভিন্ন বলতেছি, কারণটা কি? দেখো, এই বাবা জীবনকে এই দ্রুতি জিনিসটা কি জানো, এই দ্রুতি জিনিসটা হচ্ছে দিক নির্দিষ্ট নয়, দিক, এই যে দিকটা না, এই দিকটা নির্দিষ্ট নয়। সাপোজ তোমাকে আমি বললাম যে তুমি হচ্ছে 10 কিলোমিটার, ওকে, 10 কিলোমিটার পথ কি বলতেছো, পথ হেঁটে চলেছো, ওকে, তুমি হেঁটে বাড়ি গেছো 10 কিলোমিটার পথ, এইটা কিন্তু তোমার দ্রুতি হবে। ওকে, কিন্তু বেগ যদি আমি বলতে কি যাই, এই বেগ বলতে গেলে কি বলতে হবে বলো তো, তুমি যে 10 কিলোমিটার হাঁটিছো কোন দিকে হাঁটিছো বলো তো, কোন দিকে, কোন দিকে, এই অবশ্যই এই দিকের কথাটা উল্লেখ করতে হবে, অবশ্যই পশ্চিম দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে, পতাল বর্ষায় চয় রশ্মিম পশ্চিম দিকে। ওকে, সাপোজ তোমার বাসা হচ্ছে পশ্চিম দিকে, 10 কিলোমিটার পথ হাঁটলে তোমার বাসা, এইটা হচ্ছে তোমার, এই ক্ষেত্রে তোমার বেগটা ইউজ করতে হবে। আর যখন তোমাকে এই দিকটা উল্লেখ করবে না যে পশ্চিম দিক নাকি কোন দিক, কোনো দিক কোনো কিছু উল্লেখ করবে না, শুধু বলবে যে আমি 10 কিলোমিটার পথ হাঁটতেছি, তাহলে এইটার ক্ষেত্রে আমার বেগ মানে জাস্ট দ্রুতি ইউজ করব। কথা ক্লিয়ার? আশা করি তুমি বুঝতে পারছো যে দ্রুতির ক্ষেত্রে আমাদের কোনো দিক নির্দিষ্ট দেওয়া থাকবে না, বাট বেগের ক্ষেত্রে আমাদের দিকটা নির্দিষ্ট করে দেওয়া থাকবে। ওকে, তাহলে দেখো এইখানে আমরা হচ্ছে পরিচয়গুলো লিখে দিয়েছি যে দ্রুতি ভি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে এমএস ইনভার্স 1। ওকে, এমএস ইনভার্স 1 অবশ্যই কিন্তু খেয়াল রাখবা যে এমএস ইনভার্স 1 এটা কিন্তু একক। এখন তুমি এখানে তোমরা হচ্ছে গুলাও যে ত্বরণের একক আর দ্রুতি বা বেগের একক, এখানে এইটাও কিন্তু বেগের এককও। ওকে, এটা কিন্তু বেগের এককও, যদি বেগের একক বলে সেটাও কিন্তু অবশ্যই এমএস ইনভার্স 1। ঠিক আছে, এখন তোমরা এইটাই গুলাও যে দ্রুতির একক কোনটা আর ত্বরণের একক কোনটা, অবশ্যই মাথায় রাখবা ত্বরণ কিন্তু ইনভার্স 2। ওকে, এম এস ইনভার্স 2 এইটা কিন্তু ত্বরণ, আর যদি আমি বলি এম এস ইনভার্স 1 সেটা হচ্ছে বেগ বা দ্রুতি, সেইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব এম এস ইনভার্স 1, আর যখনই আমরা ত্বরণ বলবো তখনই হচ্ছে ইনভার্স 2 হয়ে যাবে। ওকে, গেল। এবার দেখো তাহলে দ্রুতি নির্ণয় সূত্র কি, ভি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই কি টি।
আর ডি কি, ডি হচ্ছে দৈর্ঘ্য, র তয় বাই দূরত্ব, ওকে দূরত্ব। আর টি কি, টি হচ্ছে সময়, ওকে সময়। এখানে সুন্দর করে লেখা দেওয়া আছে, তারপরে আমি লিখে দিচ্ছি, একটু খেয়াল করবা। ঠিক আছে, তাহলে দ্রুতির এইটা হচ্ছে প্রতীক আর এইটা হচ্ছে একক। তারপরে সময়ের প্রতীক হচ্ছে টি আর একক হচ্ছে সেকেন্ড। আর দূরত্বের হচ্ছে প্রতীক হচ্ছে ডি এবং একক হচ্ছে মিটার। আর স্মরণের হচ্ছে একক সরি স্মরণের প্রতীক হচ্ছে এস এবং মিটার। ত্বরণের প্রতীক হচ্ছে এ এবং একক হচ্ছে অবশ্যই এম এস ইনভার্স 2। এটা কিন্তু খেয়াল রাখবা, অবশ্যই খেয়াল রাখবা, ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখবা, তাহলে সহজ হবে তোমার জন্য। বেগ নির্ণয় সূত্র কি, ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। আর ত্বরণের নির্ণয় সূত্র হচ্ছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন এই ভিটা কি, ভিটা কি বলতো, ভিটা হচ্ছে শেষ বেগ, ওকে শেষ বেগ। আর এই ইউটা কি, এই ইউটা হচ্ছে আদি বেগ, ওকে আদি বেগ। এটা কিন্তু খেয়াল রাখবা, অবশ্যই খেয়াল রাখবা, তাহলে তোমাদের এই এমসিকিউটা একেবারে মানে কারেক্ট অ্যান্সার বের করতে পারবা, নির্ভুল হবে। হ্যাঁ, এখন এখানে যে আমি দ্রুতি আর হচ্ছে স্পিড, দ্রুতিকে বলা হয় স্পিড আর বেগকে বলা হয় ভ্যালোসিটি, ওকে। এই জিনিসটার পার্থক্য মানে দুইটা কেন ভিন্ন, এটা অনেক কিছু এখানে লিখে দেওয়া আছে, জাস্ট তোমরা একবার রিডিং পড়ে নিও, তাছাড়া কিছু না। এখানে আমি যে বোঝালাম যে দ্রুতির হচ্ছে নির্দিষ্ট দিক নাই, ওকে দিক নাই, আর বেগের দিক আছে, ওকে অবশ্যই বেগের দিক আছে, এই হচ্ছে তফাৎ, তাছাড়া কিছু না, ওকে। তোমরা এখান থেকে পড়ে নিও, এই যে সুন্দর করে এখানে হচ্ছে মূল পার্থক্য দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, সব কিছু সুন্দর করে পড়ে নিও, ওকে। এবার আমরা এদিকে চলে আসি, এখান থেকে আমার পড়াশোনা করি যে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সূত্রাবলী এখানে আর একটু দেখবো। গতির সমীকরণ সমূহ, গতির আমার 4টা সমীকরণ আছে, সেই 4টা সমীকরণ হচ্ছে বেগের সমীকরণ, স্মরণের সমীকরণ, দূরত্বের বা স্মরণের সমীকরণ বলতে পারো, আর একটা হচ্ছে বেগের আরেকটা সমীকরণ, ঠিক আছে। এখন কখন কোনটা ইউজ করবা সেটা দেখি। তাহলে বেগ সমান সমান ইউ প্লাস এটি। ইউ মানে কি, আদি বেগ। এ মানে কি, ত্বরণ। টি মানে সময়। যখন আমার কি দেওয়া থাকবে, টি এর মান দেওয়া থাকবে, আমার এ এর মান দেওয়া থাকবে, আমার ইউ এর মান দেওয়া থাকবে। অনেক সময় ইউ এর মান দেওয়া থাকে না, কারণ আদি বেগ ম্যাক্সিমাম ক্ষেত্রে শূন্য, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্থির অবস্থান থেকে শুরু হলে আদি বেগ শূন্য, ওকে। এখন যখন টি এর মান আর এ এর মান দেওয়া থাকবে আর তোমাকে বলবে যে ভি সমান সমান কত বের করো, তখন কিন্তু অবশ্যই তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে, এই সূত্রটা অবশ্যই ইউজ করতে হবে। তাহলে যখনই তোমাকে বেগ বের করতে বলবে তখন তোমার মাথায় দুইটা সূত্র আসবে, এই একটা সূত্র আর এই আর একটা সূত্র, ওকে এই দুইটা সূত্র তোমার মাথায় আসবে। এখন তুমি দেখবা যে উদ্দীপকে বা প্রশ্নে কি কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে টি এর মান সাপোজ 5 সেকেন্ড আর এভাবে ত্বরণ দেওয়া আছে 2 এমএস ইনভার্স 2, ওকে এটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে। আর এখানে বেগ দেওয়া আছে 5 ইনভার্স 1 এমএস ইনভার্স 1, ওকে। তাহলে তোমার এখানে টি সরি এখানে এটা হবে না, সেকেন্ড হবে, কারণ কি আমাদের হচ্ছে সময়ের একক হচ্ছে সেকেন্ড, 5 সেকেন্ড, আর ত্বরণ হচ্ছে 2 এমএস ইনভার্স 2, এটা ত্বরণ দেওয়া আছে। তাহলে তোমার ত্বরণ আর সময় দেওয়া আছে, তাহলে তুমি বেগ নির্ণয়ের ক্ষেত্রে কোনটা ব্যবহার করবা, এই সূত্রটা ব্যবহার করবা নাকি প্রথম সূত্রটা ব্যবহার করবা? অবশ্যই প্রথম সূত্রটা ব্যবহার করবা, কারণ কি আদি বেগ বললে হচ্ছে ইউ তো দেওয়া থাকবে না, ইউ শূন্য, আর এ ইন্টু টি দিলেই তুমি বেগ পেয়ে যাবা। বা তুমি যদি এখানে বের করতে যাতে তাহলে তোমার এস এর মানটাও লাগতো, তোমার এ এর মানটা তো দেওয়া আছে এখানে 2, বাট তারপরেও কিন্তু এস এর মানটা লাগতো, এই জন্য আমরা এটা ইউজ করতে পারবো না, ওকে। এইভাবেই তোমরা নিজে এইভাবে নোট করে ফেলবা। আর একটা কথা, আমি যেটা তোমাদেরকে পড়াচ্ছি অবশ্যই এটা নোট করবা, ঠিক আছে, অবশ্যই এটা নোট করবা। নোট করে আমাদের এফবি গ্রুপ আছে, এফবি গ্রুপে পোস্ট করে দিবা যে পিয়াল ভাইয়া দিয়ে তোমার হচ্ছে হ্যাশট্যাগ দেওয়া, জানো কি হ্যাশট্যাগ হচ্ছে PVSL, এই হ্যাশট্যাগ দিয়ে তুমি পোস্ট করে দিবা, ওকে। যার নোটটা সব থেকে ভালো হবে তাকে প্রাইজ মানি দেওয়া হবে, ঠিক আছে। আমাদের প্রত্যেক মাসে 1 মাস অন্তর অন্তর তোমাদেরকে নোটগুলো দেখা হবে যে কার নোট, ধরো আমি 1 মাসে তোমাকে সাপোজ হচ্ছে 10টা চ্যাপ্টার পড়ালাম, এই মাসে 10টা চ্যাপ্টার পড়ালাম তোমাকে, তাহলে এই 10টা চ্যাপ্টারের উপরে যে সুন্দর করে নোট করবে তাকে একটা প্রাইজ মানি দেওয়া হবে, ঠিক আছে। ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম, ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ডের জন্য আমাদের প্রাইজ মানি দেওয়া হবে। অবশ্যই তোমরা একটু অংশগ্রহণ করার চেষ্টা করবা, আর অবশ্যই নোট করবা, নোট না করলে তুমি জিনিসটা ভুলে যাবা, ওকে। এখানে আদি বেগের একক তো এমএস ইনভার্স 1, এখন সেটা আদি বেগ হোক বা শেষ বেগ হোক ডাজেন্ট ম্যাটার, ওকে ঠিক আছে, এটা খেয়াল রাখবা। বেগ তো বেগই, এখন সে আদি বেগ হোক বা শেষ বেগ হোক ডাজেন্ট ম্যাটার। সময়ের একক হচ্ছে সেকেন্ড, স্মরণের একক মিটার, আর ত্বরণের একক তো এমএস ইনভার্স 2, এটা আমি জানি আগে থেকে, ওকে। এইবার এখানে একটা বিষয় দেখো যে গতির সমীকরণের ক্ষেত্রে আমরা বেগের সূত্র দেখলাম 2টা, আর এখানে স্মরণ বা দূরত্বের সূত্র আছে 2টা। দেখো এস ইকুয়াল টু এখানে হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি।
টি। ওকে, এই একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউটি হাফ এ টি স্কোয়ার। ওকে, তাহলে এই দুটো সূত্র কখন কখন ব্যবহার করবো? যখন টি এর মান দেওয়া থাকবে অ্যান্ড আদি বেগ তারপরে শেষ বেগ দেওয়া আছে, তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবা, উপরের এই সূত্রটা ইউজ করতে পারবা যখন আদি বেগ শেষ বেগ দেওয়া থাকবে। বাট যখন শুধু আদি বেগ দেওয়া থাকবে, শেষ বেগ দেওয়া থাকবে না, তখন কিন্তু তোমাকে অবশ্যই এই সূত্র, নিচের এই সূত্রটা ইউজ করতে হবে। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখবা, অবশ্যই মাথায় রাখবা যে কখন কোন সূত্রটা ইউজ করতেছো। ওকে, মানে এইটা যখন তোমার সূত্র ইউজ করবা তখন কিন্তু অবশ্যই কি দেওয়া থাকবে বলো তো? অবশ্যই আদি বেগ অ্যান্ড শেষ বেগ দুইটাই দেওয়া থাকবে। ওকে, এইটার ক্ষেত্রে আদি বেগটাও দেওয়া থাকবে, এইটার ক্ষেত্রে শেষ বেগটাও দেওয়া থাকবে। তখন তুমি এবং সময় দেওয়া থাকবে, এবং এই যে সময়, এই তিনটা জিনিস যখন দেওয়া থাকবে তখন তুমি যদি সরণ বেরো করতে বলে, এস বেরো করতে বলে, তখন তুমি এটা ইউজ করতে পারতেছো। বাট যখন তোমাকে শুধু কি দেওয়া থাকবে বলো তো? শুধু দেওয়া থাকবে যে শুধু এখান থেকে টি দেওয়া থাকবে এবং অবশ্যই আদি বেগটা দেওয়া থাকবে, মানে শেষ বেগ দেওয়া থাকবে না, তখন তুমি অবশ্যই এই যে এই সূত্রটা ইউজ করতে পারবা। ওকে, এবং তার সাথে কিন্তু অবশ্যই ত্বরণ দেওয়া থাকা লাগবে, এই যে সুষম ত্বরণটাও কিন্তু থাকতে হবে এখানে। যাই হোক, আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। অবশ্যই নোট করবা, নোট না করলে কিন্তু ভুলে যাবা। ঠিক আছে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতি সমীকরণ সমূহ। পড়ন্ত বস্তু, এখন একটা কথা বলতে চাই যে সাপোজ এইটারটা হচ্ছে মাটি। ওকে, এখানে মাটি, এটা হচ্ছে ময়াকার টয় রশ্মি। ওকে, এটা হচ্ছে মাটি। এখন এই মাটির উপরে সাপোজ হচ্ছে 100 মিটার উপরে উচ্চতা, এটা হচ্ছে 100 মিটার কি উচ্চতা, 100 মিটার উপরে একটা বস্তু রাখা আছে। এই বস্তু হচ্ছে 10 কেজি ভর। ওকে, 10 কেজি ভরের বস্তু। এখন এই বস্তুটাকে ওই জায়গাতে ফেলে দিচ্ছি, তাহলে কি এই বরাবর পড়ে যাবে না নিচের দিকে? এই বরাবর একদম নিচের দিকে পড়ে যাবে, তাই না? নিচের দিকে পড়া শুরু করবে। তাহলে আমাদের বলো তো এখানে কে ক্রিয়া করতেছে নিচ বরাবর, উপর থেকে নিচে বরাবর? উপর থেকে নিচে বরাবর জি, অভিকর্ষ ত্বরণ জি 9.8 ক্রিয়া করতেছে। ওকে, ক্রিয়া করতেছে মানে কাজ করতেছে। ওই বস্তুটাকে নিচে নিয়ে আসার কাজ কার বলো তো? এই অভিকর্ষ ত্বরণের। এই যে 10 কেজি ওজনের যে বস্তু, এইটাকে ওই 10 তলা বিল্ডিং, সাপোজ 10 তলা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিংয়ের উচ্চতা হচ্ছে 100 মিটার। এখন এই 100 মিটার উপর থেকে তুমি একটা বই ফেলে দিছো, এই বইটা ফেলে দিছো 10 কেজি ওজনের একটা বই। বলবা যে ভাই এত মোটা আবার কি বই? না, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। 10 কেজি ওজনের একটা বই ফেলে দিছো, তখন ওই বইটাকে নিচে এই মাটিতে নেশার দায়িত্ব কার বলো তো? অবশ্যই এই অভিকর্ষ ত্বরণ জি এর কাজ। ওকে, এই অভিকর্ষ ত্বরণ জি ওই বইটাকে মাটিতে নিয়ে আসবে। ঠিক আছে, এখন তাহলে জি ক্রিয়া করতেছে, তাহলে এখানে কিন্তু ত্বরণ হিসেবে আছে কি? অভিকর্ষ ত্বরণ। এখন কিন্তু আর নর্মাল ত্বরণ, এই সুষম ত্বরণ এ কিন্তু ইউজ করতে পারবা না। মানে মাটি থেকে কোনো কিছু উপরে নিয়ে গেলেই, সাপোজ তুমি একটা জিনিস চিন্তা করো, তোমাকে একটা জিনিস বুঝাই আমি। সাপোজ এইটা হচ্ছে তোমার মাটি। ওকে, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে মাটি। এখন মাটি থেকে তুমি 10 তলা একটা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিংয়ের উপরে গিয়ে দাঁড়াইছো, এখানে গিয়ে দাঁড়াইছো, এখানে 10 তলা বিল্ডিং, এখানে উপরে গিয়ে দাঁড়াইছো। তাহলে এই জায়গায় তোমার কিন্তু ত্বরণ এ কাজ করবে না, কোনোভাবেই ত্বরণ এ কাজ করবে না। ঠিক আছে, সো চলো তোমাকে আর একটু সহজ করে বুঝাই দিই যে কখন এ কাজ করবে আর এখন কাজ এই করবে না। তোমাকে একটা অক্ষ আঁকো। ঠিক আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। সবাই তো অক্ষ বোঝো, তাই না? সায়েন্সের স্টুডেন্ট, তোমরা অক্ষ বোঝো। এইটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ। সবসময় মনে রাখবা যে অভিকর্ষ ত্বরণ কোথায় কাজ করে বলো তো? ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ জি কাজ করে, আর এক্স অক্ষ বরাবর কে কাজ করে? ত্বরণ এ কাজ করে। কিভাবে দেখো, তোমার এইটা মনে করো সেই বিল্ডিং, তাহলে বিল্ডিং কোন অক্ষ বরাবর আছে বলো তো? ওয়াই অক্ষ বরাবর আছে, কিন্তু বিল্ডিং আছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওই বিল্ডিংয়ের উচ্চতা যখন মানে এইচ দেওয়া থাকবে, তখনই কিন্তু আমি বুঝে নেবো যে উচ্চতা দেওয়া আছে, মানে এটা মাটি থেকে উঁচুতে, আর মাটি থেকে উঁচুতে মানে জি আছে ওখানে। ওকে, ওখানে কিন্তু আর এ নাই। কিন্তু যখন জিনিসটা মাটিতে আছে, ধরো তুমি আমি মাটিতে হাঁটাচলা করতেছি, তখন কিন্তু আর আমাদের উপর অভিকর্ষ ত্বরণ কাজ করবে না। তখন আমাদের উপর এই যে আমরা যখন চলাফেরা করবো, তখন কিন্তু কাজ করবে শুধু নর্মাল যে ত্বরণ আছে, সুষম ত্বরণ, সেই সুষম ত্বরণটা। কথা ক্লিয়ার? এইটা অবশ্যই খেয়াল রাখবা যে কখন তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে এবং কখন তোমার হচ্ছে এ কাজ করতেছে। তাহলে আমি একটা জিনিস বুঝলাম, যখন আমরা মাটিতে হাঁটাচলা করে বেড়াই, আমি সাপোজ এইটা হচ্ছে আমি। ওকে, যখন আমরা হাঁটাচলা করে বেড়াই তখন এখানে এ কাজ করে। বাট যখন আমরা বিল্ডিংয়ের উপরে, যে এখানে বিল্ডিংয়ের উপরে সাপোজ 10 তলা বিল্ডিংয়ের উপরে তুমি দাঁড়ায় আসো, এখানে কি কাজ করবে বলো তো? এখানে অবশ্যই জি কাজ করবে, কারণ মাটির উপরে গেলে জি। মাটি থেকে তুমি উপরে তোমার বাসার ছাদে যাবা, তোমার উপরে অবশ্যই জি কাজ করতেছে। তুমি আবার নিচে নেমে চলে আসবা, তোমার উপরে এ কাজ করবে। ঠিক আছে, এই জন্য এটা না ঘুলাই। ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখবা এটা। ওকে, এবার দেখো, তাহলে আগের সূত্র কি দেখছিলাম আমরা? বেগের নির্ণয় সূত্র কি? ভি সমান ইউ প্লাস এ টি, অ্যান্ড আরেকটা দেখছিলাম কি?
ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, এইটা দেখছিলাম, এই দুইটা হচ্ছে বেগ নির্ণয় সূত্র। বাট এখন আমরা এই যে পড়ন্ত একটা বস্তু কোন জায়গা থেকে পড়ে বলো তো? একটা বস্তু মাটি থেকে কি নিচের দিকে পড়ে বলো তো? এই যে এই সাপোজ এইটা হচ্ছে মাটি, এইটা হচ্ছে মাটি, এইটা হচ্ছে মাটি, তার এখান থেকে বস্তু কি মাটির উপর থেকে নিচের দিকে পড়ে? না, উঁচু কোনো দালান থেকে বা মাটির উপর থেকে নিচের দিকে পড়ে, তাই না? মাটির উপর থেকে বস্তু নিচের দিকে পড়ে, তাই না? তাহলে যখনই মাটির উপরে যাচ্ছে তখন কে কাজ করবে বলো তো? অভিকর্ষ ত্বরণ 9.8 কাজ করবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু অভিকর্ষ ত্বরণ 9.8 কাজ করবে। তাহলে এখানে আমি যখন লিখছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এখানে কি এ দিতে পারবো? এখন আর সূত্রে এ দিতে পারবো না, তখন এর পরিবর্তে জি দিব। এই দেখো এখানে ভি সমান সমান ইউ প্লাস জিটি, এইটা ইউজ করছি, ঠিক আছে? মানে যেখানে যেখানে এ ছিল সেখানে সেখানে এ এর পরিবর্তে জি লিখবো আমরা এখন, কারণ কি পড়ন্ত বস্তু। ওকে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই জিনিস করব। পড়ন্ত বস্তু মাটির উপর থেকে পড়তেছে, এই জন্য মাটির উচ্চতা একটা সাপোজ একটা তুমি হচ্ছে 10 মিটার উচ্চতায় নিয়ে গেছো, 100 মিটার উচ্চতায় নিয়ে গেছো, সেই উচ্চতা থেকে পড়তেছে, তফাৎ হচ্ছে এই। তাহলে এইবার সূত্র ছিল আরেকটা সূত্র, বেগের সূত্র কি ছিল? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস কি বলতো 2as। ওকে, এখন দেখো তাহলে ইউ স্কোয়ার থাকবে, ওটা নিয়ে সমস্যা নেই, প্লাস টুও থাকবে, সমস্যা নেই। কিন্তু এখানে এ ছিল, বাট এখন কি আমরা এ ইউজ করতে পারবো না? এখন অবশ্যই এ ইউজ করতে পারবো না, কারণ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বলেছে। তাহলে জি ইউজ করব, এবং এস এর পরিবর্তে কি ইউজ করবো বলো তো? সরণ কখন হয়? যখন আমরা মাটিতে চলাফেরা করি তখন সরণ হয়। বাট আমরা যখন কোনো দালানের উপরে বা ছাদের উপরে যে দাঁড়াই তখন কি আর সরণ হয়? তখন আমাদের উচ্চতা হিসেবে বিবেচনা করা হয়, তখন ওই সরণটা হয়ে যায় উচ্চতা। ওকে, তখন এই সরণটা হয়ে যাবে উচ্চতা, আর যখন আমরা মাটিতে ফেরত আসবো তখন এই উচ্চতা হয়ে যাবে আবার সরণ। বুঝতে পারছো? তাহলে এস এর পরিবর্তে আমরা এইচ লিখবো, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, তাহলে টোটাল সূত্র কি দাঁড়াবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এই যে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো বোঝার খুবই প্রয়োজনীয়তা আছে, কারণ এগুলো না পারলে তুমি হচ্ছে এমসিকিউগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না। এখন অভিকর্ষ ত্বরণের তোমার একক কি? অভিকর্ষ ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2। কারণ কি? কারণ হচ্ছে ত্বরণের একক ms ইনভার্স 2। এখন তুমি সেটা অভিকর্ষ ত্বরণ হোক বা অন্য কোনো ত্বরণ হোক, ডাজেন্ট ম্যাটার, বাট ত্বরণ বললেই ms ইনভার্স 2। অনেকেই এই জিনিসগুলো ভুল করো, বাট এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস ভুল করা যাবে না, এগুলো খেয়াল রাখতে হবে। এই দেখো এখানে লিখে দিয়েছি, এখন ত্বরণটা হবে অভিকর্ষ ত্বরণ জি। এখানে কিন্তু আর ত্বরণ আমরা এ ব্যবহার করতে পারবো না। কেন ব্যবহার করতে পারবো না? কারণ এটা পড়ন্ত বস্তু বলেছে, পড়ন্ত বস্তু। যদি এখানে পড়ন্ত বস্তু না বলতো তাহলে কিন্তু অবশ্যই আমি সূত্রে এ ইউজ করতাম, ঠিক আছে? এবং সরণ এস এর পরিবর্তে আমরা এস এর পরিবর্তে কি লিখবো বলো তো? অবশ্যই উচ্চতা লিখবো। কারণ কি? কারণ এখন দালানের উপরে যাচ্ছি, দালান থেকে সেখান থেকে লাফ মারতেছি বা সেখান থেকে বই ফেলে দিচ্ছি, এই ধরনের উদাহরণ দিচ্ছি। এই জন্য আমরা সেখানে আর এস কাজ করবে না, সেখানে উচ্চতা কাজ করবে। অবশ্যই খেয়াল রাখবা এটা, ঠিক আছে? ওকে, এখানে যেখানে যেখানে এ ছিল, এখানে এ ছিল আমরা জি দিয়েছি, এখানে এই সূত্র ছিল না, বাট এই সূত্রে আবার হচ্ছে এখানে এ ছিল আমরা জি দিয়েছি, এখানে আবার এ ছিল আমরা জি দিয়েছি, আর এখানে এস ছিল আমরা এইচ দিয়েছি। এগুলো খেয়াল রাখবা, অবশ্যই খেয়াল রাখবা, তাহলে তোমার আর ভুল হবে না। ওকে, চলো নেক্সট স্লাইডে চলে আসি। এমসিকিউ এর জন্য এই আধা গুরুত্বপূর্ণ সূত্রাবলীর মধ্যে নিক্ষিপ্ত বস্তুর সূত্রাবলী। দেখো পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু কি জিনিস? পড়ন্ত বস্তু আমি একটা লিখে দিই। ওকে, পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত রশ্মি পয় তয়। ওকে, নিক্ষিপ্ত বস্তু। এখন পড়ন্ত বস্তু কি? উপর থেকে পড়ে। ওকে, উপর থেকে নিচে পড়ে পড়ন্ত বস্তু। আর নিক্ষিপ্ত বস্তু কি? নিচে থেকে উপরের দিকে যায়। তাই না? যে পড়ন্ত বস্তু কি করবে? পড়ন্ত বস্তু অবশ্যই উপর থেকে নিচে পড়বে, আর নিক্ষিপ্ত বস্তু কি হবে? নিচে থেকে উপরে যাবে, তাই না? এই হচ্ছে তফাৎ, এগুলো খেয়াল রাখবা। তাহলে আমরা অলরেডি হচ্ছে পড়ন্ত বস্তু পড়ে আসছি, তাহলে এটা নিয়ে আর আমাদের আলোচনা নেই। এখন হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। তাহলে নিক্ষিপ্ত বস্তু কি হবে? নিচে থেকে, মাটি থেকে উপরের দিকে যাবে। সাপোজ মাটি থেকে উপরের দিকে যাচ্ছে, সাপোজ তুমি একটা রকেটে বসছো বা তুমি একটা প্লেনে বসছো, এখন প্লেন কি করে? মাটি থেকে উড়ে আকাশে যায় না? তাহলে এটা কি? এটা অবশ্যই নিক্ষিপ্ত বস্তুর উদাহরণের মধ্যে পড়বে, ঠিক আছে? বা তুমি একটা ক্রিকেট বল
তুমি হাতে ধরে উপর দিকে আকাশের দিকে মেরে দিলা, এটা কি হবে? এটা অবশ্যই নিক্ষিপ্ত বস্তু হবে, কারণ মাটির দিক থেকে ওরা আকাশের দিকে যাচ্ছে, বুঝতে পারছো? ওকে, তাহলে এখন বস্তুটা এই দেখো, পড়ন্ত বস্তু থেকে বস্তুটা এই জায়গায় ছিল, ঠিক আছে, তাই না? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এখানে ছিল, বাট যখন নিক্ষিপ্ত বস্তু হবে তখন কি বস্তুটা মাটিতে আছে, বস্তুটা অবশ্যই মাটিতে আছে, ঠিক আছে, বস্তুটা কিন্তু অবশ্যই মাটিতে আছে। এখন এখন তোমরা অনেকে বলবা ভাইয়া তাহলে এই ক্ষেত্রে যে ত্বরণটা এ ইউজ করবো, এ তো এই ইউজ করব, এখানে কিন্তু আমি জি ইউজ করব না, তাই না? না, এই কথাটা ভুল। আমি কিন্তু মাটিতে হিসেব করব না। এই সাপোজ এইটা কিন্তু মেরে দিছি, সাপোজ তোমার হাতে একটা বল আছে, ক্রিকেট বলটাকে তুমি উপরে নিক্ষেপ করে ফেলেছো, তখন সূত্র যেগুলো হবে সেইগুলো আমরা আলোচনা করব। কিন্তু যখন মাটিতে থাকবে, হ্যাঁ, বস্তুটা যদি মাটিতে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে এ হবে, ঠিক আছে, এ ইউজ করব। বাট এই বস্তুটা সাপোজ মেরে দিছো, দিলে এই অবস্থানে আসছে, এই যে বলটা এখানে আসছে, তাহলে এখানে কিন্তু তুমি হচ্ছে কি ব্যবহার করতে বা অবশ্যই জি ব্যবহার করবা। এখানে এই অবস্থানে গেলে সেখানেও জি ব্যবহার করবা, এখানে গেলে সেখানেও জি ব্যবহার করবা, এখানে গেলেও সেখানেও জি ব্যবহার করবা। বাট যখনই বস্তুটা মাটির সাথে লেগে থাকবে, মাটির সংস্পর্শে, তখন আমার সেখানে জি কাজ করবে না, সেখানে অবশ্যই সুষম ত্বরণ এ কাজ করবে। কথা ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে একটা বল ছুঁড়ে ফেলেছো, সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে সূত্র অবশ্যই এখানে একটু কথা আছে। এখানে কথা হচ্ছে যে যখন পড়ন্ত বস্তু হয়, সবসময় মনে রাখবা জি কোন দিকে কাজ করে বলো তো? জি উপর থেকে নিচের দিকে, উপর থেকে, এই যে অভিকর্ষ ত্বরণ জি উপর থেকে নিচের দিকে, ওকে, উপর থেকে নিচের দিকে কাজ করে। অবশ্যই মনে রাখবা এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে জি অভিকর্ষ ত্বরণ কি করে? জি উপর থেকে নিচের দিকে ক্রিয়া করে, উপর থেকে নিচের দিকে, তাহলে উপর থেকে নিচের দিকে ক্রিয়া করে, এটা সিম্পল, কোনো সমস্যা নাই। বস্তুও এই পাশ থেকে উপর থেকে নিচের দিকে পড়তেছে, ত্বরণও এই পাশ থেকে উপর থেকে নিচের দিকে পড়তেছে। একটা বস্তু, এই বস্তুটাও উপর থেকে নিচের দিকে পড়তেছে, আর এই পাশের ত্বরণটাও কাজ করতেছে উপর থেকে নিচের দিকে। তাহলে দুইটা জিনিস যখন একই দিকে থাকে তখন আমরা কি করি? যখন আমার একটা কথা মনে রাখবা, যখন দুইটা জিনিসই একই দিকে, মানে এইটা দেখো বস্তু, ওকে, বস্তু, আর এইটা হচ্ছে সেই অভিকর্ষ ত্বরণ, দুইটাই যখন একই দিকে, তখন আমরা এখানে কি ইউজ করলি বলো তো? প্লাসের সূত্র, মানে ধনাত্মক, ওকে, ধনাত্মক সূত্র, মানে সূত্র যেগুলো ইউজ করবা সবগুলো হচ্ছে ধনাত্মক, ওকে, মানে প্লাস দিবা, প্লাস ইউজ করবা। আর যখন উল্টো জিনিসটা ঘটে, তোমরা একটু দেখে নাও যে এখানে কি বলছি, আমি একটু বলে দিই। যখন বস্তুটাও এই জায়গা থেকে উপর থেকে নিচের দিকে পড়তেছে, এবং অভিকর্ষ ত্বরণ তো সবসময়, অভিকর্ষ ত্বরণ সবসময় উপর থেকে নিচের দিকে কাজ করে। এই যে আমি এখানে লিখে দিয়েছি যে অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে? উপর থেকে নিচের দিকে। তাহলে দুইটা বস্তু, এই যে এই জিনিসটাও উপর থেকে নিচের দিকে, এই জিনিসটাও উপর থেকে নিচের দিকে, তাহলে ধনাত্মক, ওকে, ধনাত্মক সূত্র ইউজ করবো। মানে সূত্রের মধ্যে ওই যে বেগ নির্ণয়ের ক্ষেত্রে ভি সমান সমান ইউ প্লাস এটি, এই যে এটা লিখলাম না, এর জায়গায় কি হবে? জি, কারণ কি? ওই যে পরন্ত বস্তুর সূত্র ছিল, এখন এখানে কি ইউজ করছিলাম বলো তো? ধনাত্মক, এই যে ধনাত্মক জিনিসটা ইউজ করছিলাম, মানে সূত্রে ধনাত্মক হচ্ছে প্লাস ইউজ করছিলাম। কারণটা কি? কারণ হচ্ছে এই যে বস্তুটাও নিচের দিকে পড়তেছে, অভিকর্ষ ত্বরণও নিচের দিকে পড়তেছে, মানে দুইটা জিনিসই যখন একই দিকে ক্রিয়া করতেছে, মানে উপর থেকে নিচের দিকে, তখন হচ্ছে আমরা ধনাত্মক ইউজ করবো। বাট যখন উল্টো হবে, যে অভিকর্ষ ত্বরণ এটা সবসময় তো নিচের দিকে পড়বে, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে পড়বে না সবসময় অভিকর্ষ ত্বরণ উপর থেকে নিচের দিকে ক্রিয়া করবে। বাট যখন বস্তুটা আমি নিচের থেকে উপরে পাঠাই দেবো, সাপোজ একটা বল তুমি নিচে থেকে উপর দিকে ছুঁড়ে ফেললে, তখন এখানে কি হবে বলো তো? তখন এই বস্তুটা, এই যে বস্তুটাকে উল্টো দিকে ক্রিয়া করতেছে না, এই যে এই একটা অবস্থা, এই আর একটা অবস্থা, তাহলে দুইটা একে অপরের বিপরীত, মানে উল্টো দিকে ক্রিয়া করতেছে, তখন কিন্তু অবশ্যই আমার ঋণাত্মক হবে। তখন কিন্তু সূত্রের মধ্যে যে আমার প্লাসের পরিবর্তে ঋণাত্মক ইউজ করব, কথা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? যে কেন আমি নিক্ষিপ্ত পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমি প্লাস ইউজ করতেছি সূত্রের মধ্যে, অ্যান্ড কেন আমি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমার হচ্ছে মাইনাস ইউজ করতেছি, তোমরা এই জায়গা থেকে, এই কনসেপ্ট থেকে বুঝতে পারবা, ওকে? তাহলে দেখো এই যে এখানে আমরা নিক্ষিপ্ত বস্তু বলতেছি, তাহলে কি সূত্রের মধ্যে কি হবে বলো তো? ঋণাত্মক চিহ্ন হবে অবশ্যই সূত্রের মধ্যে। এই দেখো ঋণাত্মক চিহ্ন, এই দেখো ঋণাত্মক চিহ্ন, এই জায়গায় যেখানে যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস হয়ে যাবে, কথা ক্লিয়ার? আর কেন হলো? কারণ কি বস্তুটা যাচ্ছে উপরের দিকে, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, মানে একেবারে বিপরীত। তাহলে বিপরীত হলে আমরা মাইনাস চিহ্ন ইউজ করি, ওকে? বুঝতে পারছো? সরি, কাশি হয়েছে কিছু, কেউ মনে করো না। আর যখনই বস্তুও নিচের দিকে পড়বে এবং অভিকর্ষ ত্বরণও নিচের দিকে ক্রিয়া করবে, তখন আমরা কি ইউজ করব? তখন আমরা অবশ্যই ধনাত্মক চিহ্ন ইউজ করব, প্লাস, যেটা আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে করছিলাম, ওকে? আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, ভিডিওর
কমেন্ট করবা যে ভাই আমি এইটা বুঝতে পারিনি বা এই লাইনটা আমাকে একটু বুঝাই দেন, আমি আবার বুঝাই দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। না বুঝতে পারলে শতবার জিজ্ঞাসা করবা, তাও ভালো, কিন্তু বুঝে মুখস্থ করবা, তাহলে দেখবা যে লং টাইম তোমার মনে থাকতেছে ওইটা। ওকে, নেক্সট স্লাইডে চলে আসি। এমসিকিউর জন্য কিছু গ্রাফ আছে। ওকে, এই গ্রাফগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা টেস্ট পরীক্ষা দিছো, তোমরা স্কুল কলেজে অনেক, স্কুলে কলেজ তো উঠোনি এখনো, স্কুলে অনেক পরীক্ষা দিছো, দেখবা যে একটা না একটা এমসিকিউ তোমার এই গ্রাফেতে থাকে। তা সুতরাং আমি দেখলাম যে তাহলে তোমাদেরকে গ্রাফগুলো একটু মানে সাজেশন দিয়ে দিই, তাই না? এই প্রত্যেকটা গ্রাফই দেখবা যে কোনো না কোনো বোর্ডে আসছে, সেইগুলো আমি এক জায়গায় করে দিছি। সেটা হচ্ছে স্মরণ বনাম কিসের? সময়ের গ্রাফ, স্মরণ বনাম সময়ের গ্রাফ। ওকে, এইটার মানে এস বনাম টি গ্রাফ। ওকে, এইগুলা, এই 4টা গ্রাফ হচ্ছে তুমি মুখস্থ রাখবা একেবারে ঠুটস্থ। এর মধ্য থেকে যদি এমসিকিউ আসে, মানে এস বনাম টি গ্রাফে যদি তোমার মানে কোনো জায়গায় প্রশ্ন আসে, তাহলে এই 4টার মধ্যে থেকে আসবে। এই যে 4টা গ্রাফ আছে না, এই 4টা গ্রাফের মধ্য থেকেই আসবে, এর বাইরে থেকে কিছুই আসবে না। সুতরাং আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই, এই 4টা মুখস্থ করে রাখলেই হচ্ছে। দেখো, শূন্য বেগের জন্য গ্রাফ কি হবে? এস বনাম টি গ্রাফ কি হবে শূন্য বেগের জন্য? শূন্য বেগ মানে কি? শূন্য বেগ মানে হচ্ছে তোমার বেগটা বাড়বেও না কমবেও না, একেবারে সমানভাবে আগাইতে থাকবে, সমানভাবে আগাইতে থাকবে। তাহলে সমানভাবে, এই যে সমানভাবে দেখো চলতেছে, সমানভাবে আগাইতে থাকতেছে, এইদিকে সমানভাবে টির দিকে আগাইতে থাকবে, সময় যত থাকবে সেও সমানভাবে আগাইতে থাকবে, এইটা সমান্তরাল এইটা। ওকে, তখন আমরা এই গ্রাফটা আঁকবো। তাহলে তখন গ্রাফ হবে এস বনাম, এই যে এস ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এস, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে টি, এবং হচ্ছে গ্রাফটা হবে জাস্ট এই যে সরলরেখা বরাবর, ঠিক আছে, সরলরেখা বরাবর আগাচ্ছে। কথা ক্লিয়ার? বা এক্স অক্ষ বরাবর, এটা তো আমাদের এক্স অক্ষ, তাই না? এটা আমাদের এক্স অক্ষ না? তাহলে এক্স অক্ষ বরাবর এই গ্রাফটা হবে। ওকে, পুরো মুখস্থ রাখবে একেবারে। এবার দেখো, সুষম বেগের জন্য, সুষম বেগে এস কি বলতো? এস কি? এস হচ্ছে শূন্য অবস্থান হতে। তাহলে এস যদি শূন্য অবস্থান হতে হয়, তাহলে আমরা প্রথম আইকে ফেলি, এখানে ছোট্ট করে আইকে ফেলি। এ দেখো, এখানে দেবো হচ্ছে টি, আর এখানে উপরে কি দেবো বলো? এস, কারণ এস বনাম টি। এখন বলেছে এস ইকুয়াল টু শূন্য, তাহলে এস শূন্য কোথায় বলো তো? সাপোজ এখানে শূন্য, তারপরে এখানে হচ্ছে 5, তারপরে এখানে হচ্ছে 10, এইভাবে, তাই না? তাহলে শূন্য হতে বলে, তাহলে শূন্য হতে এই সেট করে দিই, তাহলে শূন্য হতে এইভাবে চলে গেল। তাহলে সেই গ্রাফটা কি? এইটা হচ্ছে সুষম বেগের জন্য। তাহলে সুষম বেগের জন্য গ্রাফটা হচ্ছে এইটা। ওকে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে করে মুখস্থ করবা, তাহলে সহজ হবে তোমাদের জন্য। তারপরে দেখো যে সুষম বেগের জন্য আরেকটা কথা আছে, এস ইকুয়াল টু নট জিরো, মানে জিরো অবস্থান, শূন্য মানে মূল বিন্দু থেকে শুরু হবে না। এটা তো মূল বিন্দুগামী সরল রেখা, তাই না? এটা তো মূল বিন্দু থেকে শুরু হয়েছে। এই যে মূল বিন্দু থেকে তোমরা গ্রাফ আঁকছো না ম্যাথের পরিসংখ্যানে, যে মূল বিন্দু 0,0 মূল বিন্দু না, এটা এই মূল বিন্দু থেকে শুরু হয়েছে। এই যে কারণ কি, এখানে হচ্ছে এস ইকুয়াল টু 0 ছিল, কিন্তু এখন তো এস ইকুয়াল টু 0 নাই। তাহলে কোন জায়গা থেকে? সরল রেখা, এই যে সরল রেখা এটা তো থাকবেই, কিন্তু কোন জায়গা থেকে? সেখান থেকে আর এই 0 অবস্থান থেকে শুরু হবে না। সাপোজ 5 নাম্বার বা 10 নাম্বার একটা অবস্থান থেকে শুরু হলো, ওকে, 15 নাম্বার 5 বা 15 একটা শুরু হলো, তুমি একটু উপর থেকে ওইটা শুরু করে দিবা। তাহলে এইটা হচ্ছে আমাদের কিসের গ্রাফ বলো তো? এস যখন 0 নয় এমন একটা অবস্থার গ্রাফ এইটা। ওকে, এই জিনিসটা। এইবার তারপরে দেখো সুষম ত্বরণের জন্য, সুষম ত্বরণ কি হয় বলো তো? আস্তে আস্তে বৃদ্ধি পায়। ওকে, আস্তে আস্তে বৃদ্ধি পায়, সেই জিনিসটা এই যে আমরা এখানে দেখাইছি। দেখো, সময় যত বাড়বে, সময় এদিকে সময় যত বাড়বে তোমার গ্রাফটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, সময় যত বাড়বে আস্তে আস্তে উপরের দিকে যাবে। এই হচ্ছে সুষম ত্বরণের জন্য গ্রাফ, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো। এই 4টা গ্রাফ পড়লে ইনশাল্লাহ একটা এমসিকিউ তোমার কমন, যদি তোমার এই গ্রাফ থেকে প্রশ্ন হয়। আর অবশ্যই এই অধ্যায় থেকে গ্রাফ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়, সুতরাং অবশ্যই এই 4টা তোমার জিনিস, 4টা পয়েন্ট অবশ্যই মুখস্থ রাখবা, ঠিক আছে? চলো নেক্সট স্লাইডে চলে আসি। এখন আমরা গত স্লাইডে দেখলাম যে এস বনাম টি গ্রাফ, আর এখন দেখব বেগ বনাম সময় গ্রাফ, মানে ভি বনাম কি বলতো? ভি বনাম টি গ্রাফ। ওকে, অবশ্যই গুলাই ফেলবা না, অবশ্যই পার্থক্যটা বুঝবা যে কি বনাম কি গ্রাফ আঁকতেছো। ওকে, সময় বেগের জন্য তাহলে বেগ কি বলো তো? বেগ হচ্ছে সমান, মানে বেগ কিন্তু পরিবর্তন হবে না, ভি কনস্ট্যান্ট, ভি ইকুয়াল টু ধ্রুবক, ধরা পড়া রস্যু প ক। এখানে সমবেগ মানে কি? সমবেগ মানে সমান বেগ মানে কি? বেগ ধ্রুবক। তাহলে বেগ যদি ধ্রুবক হয় তাহলে বেগ তো বাড়বে না, সময় যত বাড়তে থাকবে এই সরল রেখা বরাবর এটাও বাড়তে থাকবে। ওকে, এক্স অক্ষ বরাবর, বুঝতে পারিছো? এটা দুইটা হচ্ছে সমান্তরাল, এইভাবে বাড়তে থাকবে। তাহলে গ্রাফটা হচ্ছে এরকম হবে। আর সমত্বরণের জন্য
তাহলে সমত্বরণের জন্য কি হবে দেখি, সমত্বরণের জন্য এখানে অবশ্যই ত্বরণ কি হবে, ত্বরণ বলো তো, ত্বরণ ধ্রুবক। ওকে, ত্বরণ হচ্ছে বক আর ধ্রুবক, ত্বরণ হচ্ছে ধ্রুবক সমত্বরণের জন্য। তাহলে এখানে তো ত্বরণ নাই, এমনিও নাই, তাহলে টি টি আর হচ্ছে ভি বনাম টি আমরা যে গ্রাফটা আঁকবো সেটা অবশ্যই মূল বিন্দু থেকে স্টার্ট হবে, কারণ এখানে যে ত্বরণটা বলেছে, ত্বরণ তো আমাদের হচ্ছে ভি আর টি এর মধ্যে নাই। ওকে, ভি আর টি এর মধ্যে সাপোজ আমি এ বনাম যদি টি আঁকতাম, তখন এ বনাম টি আঁকতাম, তখন কিন্তু হতো যে এখানে এ আছে, বাট এই যে গ্রাফ, এই গ্রাফে তো ভি বনাম টি, এখন ভি বনাম টি এর মধ্যে কি এ আছে, না এ নাই, তাহলে আমরা মূল বিন্দু থেকে স্টার্ট করে দিব, মানে জিরো অবস্থান হতে। তাহলে জিরো অবস্থান থেকে সরলরেখা এঁকে দিলাম, এইটা হচ্ছে আমাদের গ্রাফ হয়ে গেল। ওকে, সমমন্দনের জন্য তাহলে বেগ যত তোমার বাড়তে থাকবে, মন্দন তার কি হবে, উল্টোটা হবে না, অবশ্যই কমতে থাকবে। বেগ যত বাড়তে থাকবে, মন্দন মানে কি মাইনাস না, তো মাইনাস মানে কি নেগেটিভ, নেগেটিভ কি হয়, একটা জিনিস বাদ পড়তে থাকে, তাহলে বেগ যত বাড়িবে তত আমার কি হবে, নিচের দিকে নামতে থাকবে গ্রাফটা, এই জন্য এই ধরনের গ্রাফটা আমরা দেখতে পারি। ওকে, এবার দেখো মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য কি ধরনের গ্রাফ হবে সেটা দেখি। যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য অবশ্যই এখানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর মধ্যে বেগ আর সময়ের কোনো কথা বলা হয়নি, এই জন্য এইটা কিন্তু জিরো অবস্থান থেকে স্টার্ট হবে। ওকে, আর অভিকর্ষের বিপরীতে নিক্ষিপ্ত, এই যে অভিকর্ষের বিপরীতে মানে কি, নেগেটিভ না, বিপরীতে মানে হচ্ছে নেগেটিভ, মানে বিপরীত। ওকে, নেগেটিভ বুঝাইছে, তাহলে নেগেটিভের ক্ষেত্রে আমরা এখানে কি দেখে আসলাম, এই যে এইটা দেখে আসলাম না, যে ওই বেগ যত বাড়িতে থাকবে আমরা সময়ের গ্রাফটা নিচের দিকে কমতে থাকবে। ঠিক আছে, এই অনুযায়ী তুমি হচ্ছে সলভ করে ফেলতে পারো। তাহলে ওই পাশে শিখলাম মোট 4টা গ্রাফ, আর এই পাশে শিখলাম হচ্ছে মোট 5টা গ্রাফ। এই 9টা গ্রাফ যদি তুমি একেবারে ঠুটস্থ করে রাখো, তোমার ইনশাল্লাহ এখান থেকে 1টা বা 2টা এমসিকিউ যেটাই আসবে না কেন তুমি একেবারে 100-এ 100 পারবা, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, দেখবো যে প্রত্যেকটা এই গ্রাফগুলো কোনো না কোনো বোর্ডে চলে আসছে, এজন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, এইগুলো অবশ্যই মুখস্থ করে রাখবা। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে চলে আসি। ওকে, এখানে টাইপ 1 আমরা এমসিকিউর মধ্যে প্রবেশ করতেছি। ঠিক আছে, এইবার স্থিতি ও গতি, আমাদের প্রথম টাইপটা কি রেখেছি, স্থিতি ও গতি, আর পাঠ্য বইয়ের পৃষ্ঠাটাও দিয়ে দিয়েছি যে কোন কোন পৃষ্ঠা থেকে আমি ইনফরমেশনগুলো কালেক্ট করেছি, তাহলে তোমাদের বইটা পড়তে অবশ্যই সুবিধা হবে। ঠিক আছে, পাঠ্য বইয়ের 33 থেকে 34 পৃষ্ঠায় আমার এই জিনিসগুলো আছে, ওখানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এইগুলা, আর সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয়, মানে সময়ের সাপেক্ষে, সাপোজ 10টার সময়, সকাল 10টার সময়, ওকে, সকাল 10টা সকাল, ওকে, তুমি কোথায় ছিলে, তুমি সাপোজ স্কুলে ছিলে। ওকে, তুমি সাপোজ স্কুলে ছিলে, বাট যখন তোমার বিকাল 4টায় বিকালে, ওকে, তুমি কোথায় আসো, অবশ্যই বাসায় আসো, তাই না, বাসায় আসো। তাহলে দেখো সময়ের সাথে সাথে তোমার অবস্থানে পরিবর্তন হয়েছে, তুমি 10টার সময় ছিলে স্কুলে, আর 4টার সময় তোমার অবস্থান, দেখো সময় কি বলেছে, সময় 10টা তুমি হচ্ছে ছিলে, 10টার সময় ছিলে স্কুলে, আর যখনই সময় পরিবর্তন করেছো 10টা থেকে বিকাল 5টায় আইসো, 4টায় আইসো, তখন কিন্তু তোমার অবস্থানটা পরিবর্তন হয়ে গেছে, স্কুল থেকে তোমার অবস্থান হয়ে গেছে বাসায়। ওকে, তাহলে এই যে জিনিসটা, যে সময়ের সাথে সাথে অবস্থানের যে পরিবর্তন, এইটাকে আমরা কি বলে থাকি, দেখো দাও, এই যে পরিবর্তন ঘটে না। ওকে, এই যে পরিবর্তন ঘটে না, যদি ঘটতো, আমি যেটা দেখালাম যে সাপোজ সকাল 10টায় তুমি হচ্ছে স্কুলে ছিলা, আর বিকাল 4টায় তুমি হচ্ছে বাড়িতে আসো। ওকে, বাড়িতে আসো, এই জিনিসটা তোমাকে কি বলবে, এই জিনিসটা তোমাকে বলা হবে যে গতিশীল বস্তু। ওকে, এইটা তাকে বলা হয় গতিশীল বস্তু, এইটাকে গতিশীল বস্তু বলে, গতিশীল বস্তু। কারণ কি, তুমি এক সময় এখানে আছো আর এক সময় এখানে আছো, বাট আমি যদি তোমাকে এইটা বলতাম, ঠিক আছে, এইটা যদি বলতাম যে তুমি সকাল 10টার সময় স্কুলে আসো, সকাল 11টার সময় কোথায় আসো, তুমি সকাল 11টার সময় অবশ্যই স্কুলে আসো, তাহলে সময় কিন্তু পরিবর্তিত হচ্ছে, বাট অবস্থান কিন্তু তোমার একই থাকতেছে, মানে তুমি 10টার সময়ও স্কুলে ছিলা, 11টার সময়ও তুমি স্কুলে আছো। তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা তখন ওই বস্তুকে স্থিতিশীল বস্তু বা স্থির অবস্থা বলে, তখন কিন্তু তুমি গতিশীল বস্তু হবে না, তখন তুমি স্থিতিশীল বস্তু হয়ে যাবা। দন্তস্বয় থয় রস্যি তয় রস্যি তালবস্বয় দীর্ঘি ল, স্থিতিশীল বস্তু হয়ে যাবা। কথা ক্লিয়ার? তাহলে কখন আমি বলবো যে সেটা গতিশীল আর কখন বলবো হচ্ছে সেটা স্থিতিশীল, সেটার অবস্থানের উপর ডিপেন্ড করবে, যে সে সকাল 10টার সময় স্কুলে ছিল, সকাল 11টার সময় স্কুলে ছিল, তাহলে একই জায়গায় বসে আছে স্কুলে, তাহলে সে অবশ্যই স্থিতিশীল।
ওকে, আর যদি সে সকাল 10টার সময় স্কুলে ছিল, বিকাল 4টার সময় বাড়িতে ছিল, তাহলে তার অবস্থান পরিবর্তন হচ্ছে না? অবস্থান তো প্রথমে এক জায়গায় ছিল, তারপরে আর এক জায়গায় গেল, তাহলে অবশ্যই সে গতিশীল। এই হচ্ছে তোমার কনসেপ্টটা। ওকে, এই দেখো প্রথম 2 লাইন আমাদের পড়া শেষ। প্রথম 2 লাইন এই যে এখানে আর এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা। আর এই মহাবিশ্বের কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য আমাদের একটি বিন্দুকে স্থির ধরে নিতে হয়। কারণ কি জানো, আমাদের এই যে স্থির ধরে নিতে হয় কারণ কি? কারণ আমাদের এই মহাবিশ্ব ধরেই আমাদের গ্যালাক্সি থেকে শুরু করে সব কিছুই ঘুরতেছে, সব কিছুই ঘুরতেছে। আমরা ঘুরতেছি পৃথিবীর মধ্যে, এবার পৃথিবী করতেছে সূর্যকে কেন্দ্র করে, এবার সূর্যও কিন্তু আমাদের গ্যালাক্সিকে কেন্দ্র করে তো আর ঘোরে না, ওর মধ্যেই ঘুরতে 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 এগিয়ে যাচ্ছে, তাই না? এইবার আমাদের গ্যালাক্সি, আমাদের যে মিল্কওয়ে গ্যালাক্সি, এইটাও কিন্তু কি করতেছে বলো তো? এইটাও কিন্তু ঘুরতে ঘুরতে অন্যান্য যে গ্যালাক্সি আছে তার পাশাপাশি ঘুরতেছে, ঠিক আছে? এই জন্য আমরা সব কিছু যদি একটা অবস্থান, কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে একটা স্থির বস্তু ধরে নিতে হবে, তার সাপেক্ষে আমরা কি করব, আমাদের গতিটা কোন দিকে সেটা বিবেচনা করব। ওকে, এই বিন্দুকে প্রসঙ্গ বিন্দু, মানে এই যে স্থির বিন্দু ধরে নিয়েছি। সাপোজ তুমি হচ্ছে তোমাদের স্কুল মাঠ আছে না? এখন স্কুল মাঠ তো গোল হয়। এখন সাপোজ তুমি ধরলে এখানে একটা গাছ আছে, ওকে, এখানে একটা গাছ আছে, এইভাবে একটা গাছ আছে। এখন এই গাছটাকে কেন্দ্র করে তুমি ঘুরতেছো। সাপোজ তুমি হচ্ছে এখানে দাঁড়ায় আসো, ওকে, সাপোজ তুমি এখানে দাঁড়ায় আসো। এখন এখান থেকে দেখতেছো গাছটা এই জায়গায়, ওকে, এখান থেকে দেখতেছো। এইবার তুমি এই জিনিসটাকে কেন্দ্র করে যখন তুমি এখানে আসবা, তখনও তো তুমি কিন্তু ওই গাছের দিকেই তাকাবা, ওই গাছের দিকে তাকাবা। তারপর তুমি যখন এখানে আসবা, এখানে, তখনও কিন্তু তুমি ওই গাছের দিকে তাকাবা, যে তোমার দূরত্ব কতটুকু আছে। এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। এই যে তোমার স্থির একটা বস্তু ধরে নিছো, এই যে গাছ, এই যে গাছটা স্থির বস্তু হিসেবে ধরে নিছো, এটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু বলা হয়। তাহলে তুমি যে বিন্দুটাকে, ওই যে সাপোজ তুমি নদী পার হচ্ছ, ওই দূর থেকে দেখতেছো যে ওই পারে একটা গাছ আছে, আর তুমি নদীর মধ্যে নৌকাতে চলতেছো, তাহলে ওই যে টার্গেট করলে যে ওই একটা বিন্দু, তাহলে ওই বিন্দুটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। ওকে, আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবা। মহাবিশ্বের সকল স্থিতি ও সকল গতি আপেক্ষিক। ওকে, সকল গতি আপেক্ষিক। এখন এই কথাটার মানে কি? মানে হচ্ছে প্রতিটা বস্তুই গতিশীল। ওকে, প্রতিটা বস্তুই গতিশীল। ও ঠিক আছে, প্রতিটা বস্তুই গতিশীল। এই আপেক্ষিকতার মানে হচ্ছে, সাপোজ তুমি আর আমি, ঠিক আছে, সাপোজ এখানে এরকম একটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি আছে, এই গাড়িতে তুমি আসো, আর এখানে আর একটা গাড়ি আছে, এই গাড়িতে আমি আছি। ওকে, এই গাড়িতে আমি আছি। এখন তুমি যাচ্ছ ডান দিকে, আর আমি যাচ্ছি কোন দিকে বলো তো? বাম দিকে। এখন তুমি গাড়ির মধ্যে থেকে আমাকে দেখতেছো, আমি তোমাকে দেখতেছি। তা দেখলাম যে তুমি হচ্ছে গতিশীল আসো, আমিও গতিশীল আসি। এই যে দুইজনে আমরা যে গতিশীল আসি না, এই যে দুইজনে গতিশীল আসি, এই যে অবস্থা, আমি দেখতেছি তোমাকে আর তুমি দেখতেছো আমাকে, তাহলে এই যে দেখাদেখি করতেছি বা দেখতেছি, এই জিনিসটাকে বলা হয় আপেক্ষিক। মানে আমরা জাস্ট যদি আপেক্ষিক বলতে এক কথায় বোঝাতে চাই, তাহলে যে দুইটা বস্তুর মধ্যে তুলনা করব, দুইটা বস্তুই গতিশীল হইতে হবে, তাহলে সেটাকে আমরা বলতে পারি আপেক্ষিক গতি। বুঝতে পারছো? বা আপেক্ষিক কোনো একটা জিনিস। বুঝতে পারছো সবাই? আর নর্মাল বলতে, আর যদি নর্মাল তুমি বিবেচনা করতে যে এই গাড়িটা স্থির অবস্থায় আছে, আর তুমি হচ্ছে বাম থেকে ডানের দিকে যাচ্ছ বা আমি বাম থেকে ডানের দিকে যাচ্ছি, তখন তুমি বলতে পারো যে এমনি গতি। ওকে, নর্মাল গতি। ওকে, আমাদের গ্যালাক্সির নাম কি? ছায়াপথ। বাংলা নাম হচ্ছে ছায়াপথ, আর ইংরেজিতে বলা হয় মিল্কি ওয়ে। এইটা কিন্তু 2024 সালের একটা বোর্ডে আসছিল। সুতরাং এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে রাখবা। ওকে, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলো নেক্সট স্লাইডে চলে আসি। দেখো টাইপ 2, ঠিক আছে, টাইপ 2 থেকে 20টা প্রশ্ন আসছে বিগত 9 বছরে। ঠিক আছে, বিগত 9 বছরে কয়টা প্রশ্ন আসছে বলো তো? 20টা প্রশ্ন আসছে। এখন তুমি একটা জিনিস ভাবো যে তুমি টাকা দিয়ে অনেকেই এমসিকিউ কোর্সে ভর্তি হও বা বিভিন্ন কোর্সে ভর্তি হও অনেকেই টাকা দিয়ে, যে একটা কোর্স ফি দিলাম দিয়ে ভর্তি হলাম। তারা কিন্তু তোমাদেরকে এইভাবে চোখে আঙুল দিয়ে দেখাই দেয় না যে কোন সালে কয়টা প্রশ্ন আসছে, কিভাবে আসছে, অ্যানালাইসিস করে দিচ্ছি, বা 100%-এর নিশ্চয়তা তারা দেবে না। তারা হয়তো ওই গাইড থেকে তোমার হুবহু হচ্ছে টাইপ বা তোমার টাইপ আকারেও দেবে না, তারা হচ্ছে জিনিসটা তুলে দিচ্ছে, এই করতেছে তারা, তাছাড়া আর কিছু না। কিন্তু তাদের কোর্স তুমি করতেছো। বাট আমি ফ্রিতে তোমাকে যে ফ্রি কোর্স করাচ্ছি, এখান থেকে দেখো যে 110% তোমার কমন থাকবে, 110%। ঠিক আছে, 110% কমন পাবা, এবং সাথে সাথে
বেশি পড়াও লাগবে না, আমার যে সাজেশন শিট দিচ্ছি এই যে এই স্লাইডটাই হচ্ছে তোমার সাজেশন শিট। এইটা যদি তুমি মুখস্থ করতে পারো সুন্দর করে, তাহলে একেবারে পরীক্ষাতে 100তে তোমার ফিজিক্সে 100ই থাকবে ইনশাআল্লাহ, কোনো মার্ক কাটা যাবে না, ঠিক আছে। ওকে, এবার দেখো এখানে টোটাল হচ্ছে 20টা প্রশ্ন আসছে বিগত 9 বছরে। এখান থেকে কোন কোন বোর্ডে আসছে সেগুলো আমি লিখে দিয়েছি, একদম সুন্দর করে সব কিছু লিখে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে। বিভিন্ন প্রকার গতি, আর এইটা আছে 34 থেকে 36 পৃষ্ঠায় তোমাদের পাঠ্য বইয়ে। ওকে, চলো এবার আমরা নেক্সট স্লাইডে চলে আসি। এখানে তাহলে হচ্ছে এই যে টাইপ 2তে বিভিন্ন প্রকার গতি, এখানে হচ্ছে কি কি আমরা রাখছি দেখো। কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয়, একটা সরলরেখা মানে এই জায়গায় আছে, সাপোজ এটা এ অবস্থান, এখান থেকে শুরু করে এখানে গেল, তাহলে এটা বি অবস্থান, তাহলে এইটা এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এটা কি সরলরেখা বরাবর না? এটা সরল রেখা না? সরল রেখা, তাই না? সরল রেখা বরাবর গেল, তাই তো? এই যে সরল রেখা বরাবর গেল, এই জিনিসটাকে বলা হয় সরল রৈখিক গতি, ঠিক আছে। এই দেখো, কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট সরল রেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, মানে এ কিন্তু বেকার তারা যেতে পারে নাই যে সাপোজ এ একটা অবস্থান ছিল, এখান থেকে এরকম এরকম করে বি অবস্থানে আসছে না, এইটা কিন্তু হইলে সরল রৈখিক গতি হবে না, ঠিক আছে। সরল রৈখিক গতি হবে না, সরল রৈখিক গতি হইলে হবে অবশ্যই সরল রেখা থাকতে হবে, একেবারে সরল রেখা। সরল রেখা বরাবর যে গতি সেটা হচ্ছে সরল রৈখিক গতি। এখানে একটা কথা বলে দিই, আমি যে উদাহরণগুলো দিয়েছি প্রত্যেকটা উদাহরণ দেখবা বোর্ড প্রশ্নে আসছে, প্রত্যেকটা উদাহরণই তোমাদের বোর্ড প্রশ্নে আসছে বিগত 9 বছরে বিভিন্ন বোর্ডে, কোনোবার ঢাকা বোর্ডে আসছে, কোনোবার চট্টগ্রাম বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, প্রত্যেকটা যে 9টা বোর্ড আছে 9টা বোর্ডেই 9টা বছরের যে প্রশ্নগুলো আসছে সেইগুলোই আমি এখানে লিখেছি। দেখো, সরলরৈখিক গতির কয়েকটি উদাহরণ, আমি যে উদাহরণগুলো দিয়েছি এবার ঠুটস্থ চাই আমি, একেবারে ঠুটস্থ। তুমি যদি ঠুটস্থ করতে পারো তাহলে দেখবা যে ইজিলিভাবে তুমি হচ্ছে যে 25টা এমসিকিউ আসতেছে না, 25টা এমসিকিউর মধ্যে 25-এ 25 পাবা। আমি যেগুলো মুখস্থ করতে বলতেছি এইগুলো যদি তুমি মুখস্থ করো, ঠিক আছে, এখান থেকে এই টাইপ থেকে যা এমসিকিউ আসবে 100 to 100 কমন পাবা মুখস্থ করে রাখলে। একটি সোজা রাস্তায় কোনো গাড়ি গতি, তাহলে একটা সোজা রাস্তায়, এই যে সোজা রাস্তা, এই সোজা রাস্তায় একটা গাড়ি চলতেছে, এই যে সোজা রাস্তায় একটা গাড়ি চলতেছে, গাড়িতে আগাতে পারি না, যাই হোক, এই যে সোজা রাস্তায় গাড়ি চলতেছে, এটা কি সরল রেখা বরাবর চলতেছে না? অবশ্যই সরল রেখা বরাবর চলতেছে, তাহলে এটা কি সরল রৈখিক গতি। স্প্রিংয়ে ঝুলিয়ে রাখা দুলতে থাকা একটি বস্তু, সাপোজ এই একটা স্প্রিং, ঠিক আছে, এখানে একটা 2 কেজি ভরের একটা বস্তু ঝুলাই দিছো, তারপরে এইটা কি করতেছে, এই পাশ থেকে এই পাশে যাচ্ছে একবার, আর এই পাশে যাচ্ছে আর একবার, এই যে সরল দোলকের মতো, ঠিক আছে, সরল দোলকের মতো দুলতেছে। এই যে দুলতেছে এইটা কিন্তু কিসের উদাহরণ বলো তো? এই যে সরলরৈখিক গতির উদাহরণ। তারপরে উপর থেকে ছেড়ে দেওয়া বস্তু, কোনো বলের গতি, দেখো ওই উপর থেকে একটা বল নিচে পড়তে দিছো, তাহলে এই যে এইটা সরল রেখা বরাবর না? এটা অবশ্যই সরল রেখা বরাবর, তাহলে এইটাও কিন্তু কি, এটাই অবশ্যই সরল রৈখিক গতি। এই জন্য এগুলো ঠুটস্থ রাখবা, এইগুলো থেকেই আসবে পরীক্ষায়, যদি আসে তাহলে এখান থেকেই আসবে, 100% শিওর থাকো এখান থেকে আসবে। ওকে, কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে চলন গতি। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে, সাপোজ এই যে সাপোজ তুমি, ওকে, এটা হচ্ছে তুমি, এখন তোমার এই 2টা হাত আর 2টা পা, এখন তুমি যদি তোমার স্কুল থেকে কোথায় যাচ্ছ বলো তো? বাড়িতে। তা তোমার কি হচ্ছে হাত পা 2টা খুলে রেখে আইছো স্কুলে? বলো, স্কুলে গিয়ে খুলে রেখে আইছো? না। তোমার পা কি খুলে রেখে আইছো স্কুলে? না। তুমি যেভাবে স্কুলে গেছিলা সেইভাবে বাড়ি ফেরত আসতেছো। এখানে বলেছে দেখো, কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সাথে একই দিকে চলতে থাকে। তুমি যদি বাড়ির দিকে যাও তোমার হাত পা বাড়ির দিকে যাবে, তুমি যদি স্কুলের দিকে যাও তোমার হাত পা সহ তুমি কি কোন দিকে যাবা বলো তো? অবশ্যই বাড়ির দিকে যাবা বা স্কুলের দিকে যাবা। এইটাই হচ্ছে চলন গতি। ওকে, তাহলে চলন গতির উদাহরণ, এই যে একটি বাক্সকে ধাক্কা দিলে তা যদি না উল্টিয়ে চলে যায় তাহলে সেই বাক্সর গতি হচ্ছে তোমার চলন গতি। ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া গাড়ির গতি হচ্ছে চলন গতি। এইগুলো ঠোঁটস্থ রাখবে, প্রত্যেকটা বোর্ডে এইগুলো জিনিসই আসছে, তুমি বোর্ড খুললেই দেখো যে এইগুলো আসছে। তাহলে বিগত বছরে এসএসসি 24-এর জন্য যে সাজেশন দিয়েছিলাম ওখান থেকে 110% কমন ছিল, ঠিক আছে, তোমাদের ক্ষেত্রেও তাই থাকবে, সুতরাং কোনো সমস্যা নেই। আমি এই যে যা পড়াচ্ছি এইগুলো যদি ঠোঁটস্থ করতে পারো, সুন্দর করে নোট করতে পারো, তাহলেই হয়ে গেছে। ওকে, দেখো, তাহলে রৈখিক গতি ও চলন গতি শুধুমাত্র সরল রৈখিক হতে পারে, মানে এই যে রৈখিক গতি অ্যান্ড চলন গতি আমরা 2টা পড়লাম না, যে রৈখিক গতি কোন বরাবর হবে? সরল রৈখিক বরাবর, সরল রেখা বরাবর, এবং চলন গতি সেটাও কিন্তু সরল রেখা বরাবর হবে, এটা কিন্তু খেয়াল রাখবা।
যে কোন গতি কী বরাবর হচ্ছে। কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সম দূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে কি সেটাকে বলা হয় কি বলতো, ঘূর্ণায়ন গতি। এখন ঘূর্ণায়ন গতি কী ধরনের আমি একটু বলি। তোমার ওই যে কাটা কম্পাস আছে না তোমাদের জ্যামিতি বক্সের মধ্যে, এখন আমরা বৃত্ত আঁকতে গেলে কী করি, প্রথমে একটা পয়েন্ট নিই খাতার মধ্যে, এবার এইটা থেকে আমরা গোল করে এইভাবে বৃত্ত আঁকি। যদিও বৃত্ত আঁকা হয়নি, তাহলে এই যে জিনিসটা আঁকলাম, এই যে একটা বিন্দু, এই যে বিন্দু, তাই না, এটা বিন্দু, এইটাকে কি নির্দিষ্ট করে ফেলেছি না, এই বিন্দুটাকে, এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমি একটা বৃত্ত আঁকলাম। এই জিনিসটাকে বলা হয় ঘূর্ণায়ন গতি। ঠিক আছে, ঘূর্ণায়ন গতির উদাহরণ হচ্ছে এইটা। তাহলে চলো আমরা দেখে নিই উদাহরণ দেওয়া আছে কিনা, নাকি এই পর্যন্ত আমি একটু দেখে নিই। ওকে, তাহলে আমাদের লেকচারটা হচ্ছে এই পর্যন্তই। যেহেতু এখন আজান দিচ্ছে, আমি আর ক্লাস নিব না, নামাজে যাব। তাহলে তোমাদের লেকচারটা হচ্ছে এই পর্যন্তই। লেকচার 1 শেষ করলাম। ইনশাল্লাহ আগামী দিন হচ্ছে আমাদের লেকচার 2 নিব। লেকচার 2-র উপরে প্রায় অধ্যায় শেষ করে দিব ইনশাল্লাহ। আশা আছে যে অধ্যায় পুরো শেষ করে দিব। ওকে, প্রত্যেকটা, তারপরে আমি এমসিকিউ প্র্যাকটিসও করাবো। এই যে টাইপ 1 করাম না, সামনের দিন এই টাইপ 1 আর টাইপ 2 থেকে তোমরা যখন পড়ে আসবা, তারপরে আমি এই দুইটার উপরে এমসিকিউ প্র্যাকটিস করাবো। ঠিক আছে, বোর্ডের এমসিকিউ প্র্যাকটিস করাবো, কলেজের তোমার বিভিন্ন যে স্কুলের এমসিকিউ আছে এগুলো প্র্যাকটিস করাবো। ওকে, যারা আমাদের এবি গ্রুপে নাই তারা এখানে ক্লিক করবা, করলেই তুমি হচ্ছে এবি গ্রুপে জয়েন করতে পারবা। আর এখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন করতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।